তোমরা ভিডিওগুলো একটু অন করে রাখো, আমি শুরু করছি। আর যাদের বাসায় মানে হচ্ছে সাউন্ড নাই তারা মাইক্রোফোনটা অন করে রাখতে পারো, তাতে মানে হচ্ছে যে রেসপন্স দ্রুত করতে পারলে আমার ক্লাসটা একটু ভালো হবে, ঠিক আছে? জাফরিন, তুমি আমার শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা জাফরিন, তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলা, ওই প্রশ্নটার আনসার কি পেয়েছো তুমি? আমি তোমাকে একটা সলিউশন বলছিলাম, ওটা কি ক্লিয়ার হয়েছে যেভাবে বলছিলাম? স্যার প্রাইস বন্ডটা বুঝিনি। তো সেটা আমাকে বলা উচিত ছিল না? সেটা আমাকে একটু জানানো উচিত ছিল। তো আমি ক্লাসে এখন তোমাকে কেন জিজ্ঞেস করবো? তুমি আমাকে এটা মেসেঞ্জারে জানাইছো, আমি তোমাকে মেসেঞ্জারে একটা সলিউশন দিয়েছি, তাহলে তুমি আমাকে মেসেঞ্জারে এবং মানে হচ্ছে একটা ফিডব্যাক দিবা না যে স্যার আমি এই জিনিসটা বুঝি না এখনো, এটা আমাকে একটু বুঝাই বলো, তাহলে আমি তোমাকে সলিউশনটা দিয়ে দিতাম। আচ্ছা যাই হোক, তুমি আমাকে একটু মেসেঞ্জারে মনে করাই দিও, ঠিক আছে? এখানে ক্লাস টাইম তো সবাই তো বুঝে এখন। তুমি যেহেতু পার্সোনালি মিস করছো, তোমাকে আমি পার্সোনালি বুঝিয়ে দিব। আচ্ছা চলে আসো। আমি আবারও বলছি, সবাই একটু যাদের বাসায় মাইক্রো মানে সাউন্ডের প্রবলেম নাই তারা মাইক্রোফোনগুলো অন রাখতে পারেন, তাহলে আমার রেসপন্স করতে সুবিধা হবে। আর ভিডিওগুলো অন রাখবেন, আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। লাস্ট ক্লাসে আমরা তারল্য নিয়ে পড়েছিলাম। তো তারল্যের ক্ষেত্রে আমি একটু জিজ্ঞেস করছি রিচিকে। রিচি, তুমি আমাকে তারল্যর বিষয়ে বা তারল্য কাকে বলে অথবা লিকুইডিটি কাকে বলে এই জিনিসটা একটু বলবো আমাকে। রিচি, শুনতে পাচ্ছ আমাকে? স্যার আমি ভালো করে বুঝি নাই ওটা। তো স্যার ক্লাস রেকর্ড দিয়েছিলাম, ক্লাস রেকর্ডটা দেখেছো তুমি? স্যার দেখতে পারি নাই। গতকাল শুক্রবার গিয়েছে, ঠিক আছে? দেখা উচিত ছিল রিচি। তোমার কাছ থেকে এই ধরনের কথাগুলো আশা করি না। তুমি, রিচি, তারপর হচ্ছে ইলমা, এরা হচ্ছে আমার একেবারে আপ টু লাস্ট পর্যন্ত রেগুলার স্টুডেন্ট। বাকিরা অনেক সময় গ্যাপ ট্যাপ হয় বা অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে, অনেক সময় লেটে জয়েন করে, কিন্তু এই রিচি আর ইলমাকে এখন পর্যন্ত আমি কখনো ইরেগুলার দেখি নাই, ঠিক আছে? তো তোমাদের মুখ থেকে এই ধরনের কথা শুনলে মানে হচ্ছে বাকিদেরকে আমি কি বলবো বলো তো? মারিয়া কি বলতে পারবো আমাকে, লিকুইডিটি বা তারল্য কাকে বলবো? মারিয়া? আচ্ছা অরিন কি, অরিন একটু, হ্যাঁ অরিন একটু বলো। আচ্ছা ঠিক আছে, আমাকে অজুহাতগুলো দিও না, ঠিক আছে? আই ডোন্ট লাইক ইট। স্যার কাল, হ্যাঁ অরিন বলো আমাকে। স্যার ব্যাংকে আমানতকারীদের তাৎক্ষণিক চাহিদা মেটানোর জন্য যে অর্থটা তরল অবস্থায় রাখা হয় তাকে তারল্য বলে। এটা হচ্ছে ব্যাংকিং এর ক্ষেত্রে, তুমি যে কথাটা বলছো সেটা হচ্ছে ব্যাংকিং এর ক্ষেত্রে, কিন্তু শুধুমাত্র যদি তারল্য বলি এবং বিজনেসের ক্ষেত্রে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে তারল্য থাকতে পারে। এখন যেহেতু তুমি ব্যাংক কথাটা নিয়ে আসছো, তাহলে তুমি শুধুমাত্র ব্যাংকিং এর ক্ষেত্রে বলছো, আমি ব্যাংকিং এর ক্ষেত্রে জানতে চাচ্ছি না। আমি তোমাকে জাস্ট একটা মানে উদাহরণ দিয়ে ব্যাংক দিয়ে বুঝিয়েছিলাম, কিন্তু আমি জানতে চাচ্ছি তারল্য বলতে কি বোঝায়। আমি এটা বলে দিয়েছি সুন্দর করে। এনি আইডিয়া? নগদ অর্থ ও- নগদ অর্থ রাখাকে নগদ অর্থ রাখাকে তারল্য কিছু বলে? পরিমাণ অর্থ বিনিয়োগ না কি অর্ধেক পরিমাণ অর্থ বিনিয়োগ করে বাকি যে টাকাটা আমি পাওনাদারদের চাহিদা পূরণের জন্য রেখে দেই সেটাকে তারল্য বলে। আচ্ছা আমি একটু বলছি, তোমরা শুনো। বলা হচ্ছে ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে নগদ অর্থ ও দ্রুত নগদ অর্থে পরিণত যোগ্য সম্পত্তি বা সিকিউরিটিজ রাখা হয় তাকে তারল্য বলবো। মনে থাকবে? আমি আবার বলছি, ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, বা তুমি এভাবে বলতে পারো ব্যবসায়ের পরিচালন ব্যয়, বা দৈনন্দিন কার্যক্রমও বলতে পারো, পরিচালন ব্যয়ও বলতে পারো। ব্যবসায়ের পরিচালন ব্যয় সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য বা সম্পাদন করার জন্য নগদ অর্থ ও দ্রুত পরিণতযোগ্য যে সম্পত্তি রাখা হয় তাকে তারল্য বলা হয়। গট দ্য পয়েন্ট স্যার? স্যার লিখতে হবে, লিখে নেই। লিখে নিবা? স্যার লিখে নিই। জি স্যার। লিখো, দ্রুত লিখো। ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম বা পরিচালন ব্যয়, ব্যবসায়ের দৈনন্দিন কার্যক্রম বা পরিচালন ব্যয় সুষ্ঠুভাবে সম্পাদন করার উদ্দেশ্যে
সুষ্ঠুভাবে সম্পাদন করার উদ্দেশ্যে সুষ্ঠুভাবে সম্পাদন করার উদ্দেশ্যে যে নগদ অর্থ ও দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য স্বল্পমেয়াদী সিকিউরিটিজ, যে নগদ অর্থ ও দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য আপনার কথা আটকে আসতেছে, আবার বলেন। যে নগদ উদ্দেশ্যে যে নগদ অর্থ ও দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য স্বল্পমেয়াদী সিকিউরিটিজ দ্রুত তারল্যে পরিণত করা যায় তাকে তারল্য বলে। না, আমি দ্রুত নগদ অর্থে পরিণতযোগ্য দ্রুত তারল্যে পরিণত করা যায়। লিখতে পারবা, কোনো সমস্যা নাই। আমি যেটা বলছি সেটা লিখো। দ্রুত নগদ অর্থে রূপান্তরযোগ্য স্বল্পমেয়াদী সিকিউরিটিজ রাখা হয় তাকে করার উদ্দেশ্যে যে নগদ অর্থ ও দ্রুত নগদ অর্থে পরিণত করা যায় তাকে তারল্য বলে। ক্লিয়ার স্যার? লিখছো? জি স্যার। আচ্ছা, তাহলে তারল্যটা এভাবে সংজ্ঞাটা দিলে পারফেকশন থাকবে। সো আমরা আজকের পড়াতে চলে আসি। আমরা লাস্ট ক্লাসে নগদ অর্থের যে ব্যবস্থাপনা, আমরা বলছিলাম যে আমাদের স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার মধ্যে বেসিক্যালি 3 ধরনের সম্পত্তির ব্যবস্থাপনা রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে নগদ অর্থ, দ্বিতীয়টা হচ্ছে মজুত পণ্য, আর তৃতীয়টা হচ্ছে প্রাপ্য বিল। তো সেই ক্ষেত্রে আমরা গত ক্লাসে নগদ অর্থটাকে কিভাবে ব্যবস্থাপনা করব অথবা নগদ অর্থের ম্যানেজমেন্টটা কেমন হবে সে বিষয়ে আমরা গত ক্লাসে জানছি। ঠিক একইভাবে আমাদেরকে মজুত পণ্যকেও সংরক্ষণ করতে হবে এবং ব্যবস্থাপনা করতে হবে, প্রাপ্য বিলেরও ব্যবস্থাপনা করতে হবে। ঠিক আছে? আমি যদি বলি যে মজুত পণ্যের ক্ষেত্রে ব্যবস্থাপনাটা কেমন হবে, মজুত পণ্যের ক্ষেত্রে কিভাবে ব্যবস্থাপনাটা করতে হবে সেটা যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে একটা বিষয় খেয়াল করো। মনে করো কোনো একটা বিজনেসের ক্ষেত্রে কোনো একটা প্রোডাকশন হাউস বা যারা প্রোডাক্ট প্রডিউস করে তাদের ক্ষেত্রেই বলছি। মনে করো তোমার একটা মেশিন আছে, কারখানা আছে, ওখানে তুমি পাউরুটি উৎপাদন করো। তোমার কোম্পানিটা হচ্ছে পাউরুটি উৎপাদনকারী একটা কোম্পানি। তাহলে আমরা জানি পাউরুটি উৎপাদন করতে হলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাঁচামাল সেটা হচ্ছে ময়দা। এখন বিষয়টা হচ্ছে তুমি প্রতিদিন, আমার সাউন্ডে কোনো ইন্টারাপশন থাকলে আমাকে একটু বলবা যে স্যার আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি না হলে কথা বলে যাচ্ছি, শুনো তোমরা। তাহলে দেখো, একটু মনোযোগ দিবা, এখানে ব্যবস্থাপনার কাজ তো বুঝতে হবে। তাহলে দেখো বিষয়টা, তাহলে তুমি পাউরুটি উৎপাদন করবা। আমি ধরে নিচ্ছি তোমার কাস্টমার হচ্ছে 1000 পিসের প্রতিদিন তুমি পাউরুটি উৎপাদন করো। তাহলে 1000 পিস পাউরুটি উৎপাদন করার জন্য তোমার 1000 কেজি ময়দা দরকার হয়, ধরে নিলাম। ভালো করে খেয়াল করো। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো, তাহলে প্রতিদিন তুমি 1000 কেজি ময়দা ক্রয় করো। এখন কোনো কারণে তুমি কোনোদিন যদি 2000 কেজি ময়দা মানে হচ্ছে যে কিনে ফেলো, তাহলে দেখো আজকে সকালবেলা তুমি 2000 কেজি ময়দা কিনে ফেলছো, তাহলে 2000 কেজি ময়দার জন্য নিশ্চয় 2000 কেজি ময়দার প্রাইস দিয়ে ফেলছো, কিন্তু তোমার কাজে লাগতেছে কতটুকু? কাজে লাগতেছে 1000 কেজি। তাহলে বাকি 1000 কেজি কালকের জন্য পড়ে রইল না, মানে আজকে সারাটা দিন অলস অবস্থায় 1000 কেজি ময়দা তোমার ফ্যাক্টরিতে পড়ে আছে। এবং ওই 1000 কেজি শুধু ময়দা পড়ে নাই, ওই 1000 কেজি ময়দার বিপরীতে যে প্রাইসটা, এটাও শুধু পড়ে আছে। তুমি যদি আজকে 2000 কেজি না কিনে যদি 1000 কেজি কিনতা, তাহলে বাকি 1000 কেজি যেটা অলস অবস্থায় পড়ে আছে সেই টাকাটা তুমি অন্য কোথাও ইনভেস্ট করে সেখান থেকে একটা প্রফিট গেইন করতে পারতা। কিন্তু তোমার একটা ভুল ডিসিশনের কারণে তোমার লাগবে 1000 কেজি, তুমি কিনছো 2000 কেজি। তাহলে এখান থেকে মাঝখানে যে 1000 কেজি অলস অবস্থায় পড়ে আছে সেটা তোমার ভুল ডিসিশন। সো তোমাকে বুঝতে হবে যে তোমার কতটুকু লাগবে এবং সেই পরিমাণ তোমাকে প্রোডাক্ট ক্রয় করতে হবে এবং ব্যবস্থাপনা করতে হবে। এটা গেল বেশি কিনলে প্রবলেম। যদি কম কিনলে সমস্যা কি? মনে করো ধরে নিলাম যে মারিয়া প্রতিদিন এবিসি কোম্পানির পাউরুটি খেয়ে অভ্যস্ত। ঠিক আছে? হঠাৎ করে এবিসি কোম্পানি, তাহলে মারিয়া এবিসি কোম্পানির একজন ফিক্সড কাস্টমার। সকালবেলা সে এবিসি কোম্পানির পাউরুটি খায় এবং সেটা খেয়ে সে অফিসে যায়। এখন বিষয়টা হচ্ছে
একদিন এবিসি কোম্পানি হঠাৎ করে একটা ভুল ডিসিশন নিল। কিরকম ভুল ডিসিশন নিল? সে 1000 কেজি যেখানে পাউরুটি তৈরি করে সেখান থেকে সে ভুলে সে একটা ডিসিশন নিল যে আজকে 800 কেজি, মানে 1000 কেজি থেকে কমে 800 কেজিতে চলে আসলো, 800 কেজি ময়দা ক্রয় করছে। তাহলে নিশ্চয়ই 800 প্যাকেট পাউরুটি হবে। তাহলে মারিয়ার ভাগের যে প্যাকেটটা, সেই প্যাকেটটা মারিয়া পেল না। মারিয়া কিন্তু ফিক্সড কাস্টমার। তাহলে মারিয়া কি তাহলে পাউরুটি না খেয়ে আজকে থাকবে? না। মারিয়া তখন কি করবে? বাধ্য হয়ে অন্য কোনো কোম্পানিতে পাউরুটি ক্রয় করবে। একটা জিনিস কি জানো, মানুষ যখন প্রতিদিন একই জিনিস খায়, মানে একই জিনিস খেতে খেতে, মনে করো প্রতিদিন তোমার বিরিয়ানি খাওয়া হচ্ছে, তোমার খুব ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি, এবং তোমার আম্মু প্রত্যেক দিন বিরিয়ানি খেতে দিচ্ছে, ঠিক আছে? এরকম 15-20 দিন, 1 মাস যাওয়ার পরে হঠাৎ করে তোমার যদি একদিন ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত দেয়, তোমার কাছে সেটা অমৃতর মতো মনে হবে। এটাই স্বাভাবিক, মানুষের টেস্টিং সাইকোলজিটা এইরকম। মানুষ একটা জিনিস খেতে খেতে অভ্যস্ত হয়ে গেলে ওই জিনিসটা তার আর ভালো লাগে না, তখন তার একটা মানে হচ্ছে থার্ড ক্লাস খাবার দিলেও তার থেকে তখন ভালো লাগবে। ঠিক মারিয়া এবিসি কোম্পানির খাবার খেতে খেতে মারিয়া ওই টেস্টটা মানে প্রতিদিন নেই, তখন হঠাৎ করে XYZ বাধ্য হয়ে সে XYZ এর পাউরুটি ক্রয় করবে, তখন তার কাছে এটা অমৃত মনে হচ্ছে। তাহলে পরের দিন কি মারিয়া আর এবিসি কোম্পানির কাছে ফিরে আসবে? কখনোই আসবে না। তাহলে দেখো, এবিসি কোম্পানির একটা ভুল ডিসিশনের কারণে এবিসি কোম্পানি মারিয়ার মতো একজন ফিক্সড কাস্টমার হারালো। তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে বেশি কিনলেও সমস্যা, কম কিনলেও সমস্যা। সো তোমাকে অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার হিসেবে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে, কি পরিমাণ কাঁচামাল ক্রয় করতে হবে, কতটুকু প্রোডাকশনে যাবে, এবং আমার কাস্টমাররা স্যাটিসফাইড হবে কিনা। এটা হচ্ছে আমাদের মজুদ পণ্য। এবার চলে আসি আমরা আমাদের প্রাপ্য বিলের ব্যবস্থাপনাটা কেমন হবে। বলা হচ্ছে তোমার কাছে প্রাপ্য বিল আমরা কি বুঝি স্যার? একটু রেসপন্স করবা। প্রাপ্য বিল ওয়ার্ডটা বুঝি বা জিনিসটা কি বুঝি আমরা? জি স্যার, দেনাদার। দেনাদার হতে যা অর্থ পাই। দেনাদার হতে, হ্যাঁ বলো, দেনাদার হতে। আরে বাবা, কাউরে যে দেখতে পাচ্ছি নগদ না, অর্থ এমন একটা অবস্থা। পাওয়ার মানে অধিকার হচ্ছে যে রাখি একটু ওইটা। একটু রেসপন্স করার জন্য ভিডিওগুলো তো অন রাখতে পারো নাকি? কাউকে দেখতে পাচ্ছি না, আমি মনে হয় রোবটের সাথে কথা বলতেছি। ক্লাসটাকে লাইভলি করা তো যায় নাকি? অদ্ভুত একটা ব্যাপার। স্যার লেখাগুলো দেখা যায় না, তাহলে মানে ক্যামেরা অন রাখলে বই দেখতে একটু অসুবিধা হয়। ও আচ্ছা, তো বলবা তো সেটা। আর যাই হোক, সামনে দরকার হলে একটু মানে হচ্ছে ক্লাসটা লাইভলি আমার ইম্পর্টেন্ট। এই যে তোমাদেরকে দেখতেছি এখন, তাইলে মানে ক্লাস নিচ্ছি মনে হয়, ঠিক আছে? না হলে কেমন রোবট মনে হয়। ওই কারণে তোমাদেরকে আসলে মানে হচ্ছে বারবার বলা। দরকার হলে দরকার হলে তোমার সামনে রাখো, তোমার সামনেও তো একটা বই আছে, তাই না? আমারটা দেখতে হবে এমন কোনো কথা নেই। যারা দেখতে পারো, আর যারা দেখতে পারো না তারা আর কি করবা, তোমার কাছে যে বইটা আছে সেটাও দেখতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তো এখন আমাকে একটু বলতে পারবা যে প্রাপ্য বিলটা কি জিনিস? অরিন বলো দেখি, অরিন বলো। স্যার দেনাদারকে প্রাপ্য বিল। দেনাদারকে প্রাপ্য বিল না মাই দিব যে এমন মাইন না ধরে। এই রিচি আছে না ঘুমাই গেছে দেখি মেয়েটা? রিচি এবার দেখছো, মানে হচ্ছে যে ভিডিওটা অফ করে কইজে চলে গেছে, কোনো খোঁজ খবর নেই, অথচ সে কিন্তু ক্লাসে অ্যাটেন্ড। স্যার আসি। হ্যাঁ, 2 ঘন্টা পরে স্যার আসি। আচ্ছা রিচি বলো, প্রাপ্য বিল সম্পর্কে কিছু জানো? আজকে ইলমা কই? আমার রেগুলার গার্লসটা কই? ইলমা তো দেখতে পাচ্ছি না ইলমাকে, ও তো ক্লাস মিস করে না। আচ্ছা রিচি বলো তো দেখি, স্যার প্রাপ্য বিল সম্পর্কে কিছু জানো? না। জাফরিন বলতে পারবা? জাফরিন জি বলো। স্যার, বলো। দেনাদার হতে যে অর্থ পাওয়ার অধিকার রাখি, যে বিলটা সংগ্রহ করি আমরা, ওইটা। গুড, তারপরেও ঠিক আছে, তারপরে কিছুটা রাইট। আচ্ছা আমি একটা উদাহরণ বলি, উদাহরণের সাহায্যে বুঝাই, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। একটু মনোযোগ দাও। মনে করো আমার সাথে জাফরিনের একটা বিজনেস ডিল আছে। বিজনেস ডিলটা কেমন? জাফরিনের কাছ থেকে আমি 1 লক্ষ টাকার প্রোডাক্ট ক্রয় করতে চাচ্ছি। জাফরিনের সাথে আমার বিজনেস রিলেশন অনেক দিনের। তো জাফরিনকে আমি বললাম, জাফরিন আমাকে 1 লক্ষ টাকার প্রোডাক্ট তুমি দাও, আমি তোমাকে এই মুহূর্তে স্যার টাকাটা দিতে পারছি না, আমি তোমাকে 3 মাস পরে টাকাটা দিব। ভালো করে খেয়াল করি, 3 মাস পরে তোমাকে টাকাটা দিব। জাফরিন বললো কোনো সমস্যা নাই স্যার, আপনার সাথে তো আজকে বিজনেস রিলেশন আমার অনেক বছরের, আপনাকে আমি 1 লক্ষ টাকার ঋণ প্রোডাক্ট
ধারে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তবে স্যার বুঝিয়ে নেই তো, মানে হচ্ছে যে মানুষ তো আজকাল মানে হচ্ছে উল্টাই যায়, ঠিক আছে? আপনি যদি উল্টাবেন না আমি জানি, ঠিক আছে? তো তারপরও স্যার একটা মানে হচ্ছে লেখাজোখা থাকলে হলে ভালো হতো না স্যার? একটু লিখে দেন যে আপনি 3 মাস পরে আমাকে 1 লক্ষ টাকাটা দিবেন। এটা হচ্ছে বিজনেস পলিসি আর কি। তো আমি জাফরিনকে বললাম ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, আমাকে প্রোডাক্ট পাঠিয়ে দাও, সাথে একটা কাগজ পাঠিয়ে দিও, হ্যাঁ বিল পাঠিয়ে দিও, যেখানের মধ্যে লেখা থাকবে যে বিজয় স্যার 3 মাস পরে জাফরিনকে 1 লক্ষ টাকা প্রদান করতে বাধ্য থাকবে। আমি সিগনেচার করে দিব, সিগনেচারটা কিন্তু আমি করব, ঠিক আছে? আমিটাকে স্যার, আমি কি, আমি হচ্ছে দেনাদার। দেনাদার মানে কি, জাফরিন যার কাছ থেকে টাকা পাবে সে হচ্ছে জাফরিনের জন্য দেনাদার, আর জাফরিন হচ্ছে আমার জন্য পাওনাদার। কারণ জাফরিন, দেখো একটু ভালো করে খেয়াল করো, আমি যদি কোনো কারণে পৃথিবীতে টপকাই যাই, জাফরিনের লস, কারণ আমি হচ্ছি জাফরিনের সম্পদ, দেনাদার হচ্ছে জাফরিনের সম্পদ। ওই জন্য আমি টপকাই গেলে জাফরিনের লস, আর যদি জাফরিন টপকাই যায় তাহলে কিন্তু আমার লাভ, রাইট? আমার লাভ। কেন? কারণ হচ্ছে আমার একজন টাকাটা দিতে হবে না। হ্যাঁ, আমার একজন পাওনাদার চলে গেল, বুঝছো? যাই হোক, সবাইকে ঈশ্বর অনেক বেশি হায়াত দেখ। আচ্ছা যাই হোক, একটু মজা করলাম। তো এখন দেখো বিষয়টা কিরকম, বিষয়টা হচ্ছে একটু বলি। এখন আমরা তাহলে 3 মাসের জন্য একটা কি করলাম, 3 মাসের জন্য একটা ডিল করলাম, আমি সিগনেচার করব, মানে দেনাদার সিগনেচার করবে। এখন এই কাগজটা জাফরিনের কাছে থাকবে, এবং জাফরিনের জন্য হচ্ছে এটা প্রাপ্য বিল। ভালো করে খেয়াল করো, এই কাগজটা জাফরিনের জন্য প্রাপ্য বিল, কিন্তু সেম কাগজটা আমার জন্য হচ্ছে প্রদেয় বিল। সো প্রাপ্য বিল প্রদেয় বিল দুইটা কাগজ না, একটা কাগজ এক একজনের জন্য এক একটা। জাফরিনের জন্য হচ্ছে এটা প্রাপ্য বিল, জাফরিনের জন্য হচ্ছে এটা সম্পদ, জাফরিনের জন্য ঠিক দেনাদার যেমন সম্পদ। আর এখন জাফরিন তাহলে এখন আর আমাকে খোঁজার দরকার আছে? জাফরিনের কাছে প্রাপ্য বিল আছে, মানে জাফরিনের কাছে এটাই দরকার। এখন আর দেনাদার বেঁচে আছে না মরে গেছে, ঠিক আছে, কোথাও পালাই গেছে, সেটা জাফরিনের দেখার দরকার নেই। জাফরিন সেটা 3 মাস পরে খুঁজবে, বিজয় স্যার কোথায়, বিজয় স্যারকে এই প্রাপ্য বিলটা দিয়ে আমি টাকাটা নিব। আর আমি মানে হচ্ছে ওই বিলটা যতক্ষণ আছে ততক্ষণ আমি পাওনাদারকে চিনি না, ওটাই আমার জন্য দায়ী, প্রদেয় বিলটা, ঠিক আছে? এই হচ্ছে প্রাপ্য বিল আর প্রদেয় বিলের মধ্যে বিষয়। এখন ঘটনাটা দেখো, ঘটনাটা হচ্ছে এই ধরনের, কিন্তু বিভিন্ন মেয়াদের, আমি 3 মাস বললাম, কারোর সাথে 3 মাসের তোমার কাছে একটা প্রাপ্য বিল থাকতে পারে, আবার কারোর সাথে মনে করো 2 মাসের একটা ডিল হয়েছে, 2 মাসের একটা প্রাপ্য বিল থাকতে পারে, কারোর কাছে আবার 6 মাসের সাথে ডিল হয়েছে, 6 মাসের একটা, এই ধরনের বিভিন্ন মেয়াদের বিভিন্ন অ্যামাউন্টে তোমার কাছে প্রাপ্য বিল থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে তাহলে এই প্রাপ্য বিল ব্যবস্থাপনাটা কি? প্রাপ্য বিল ব্যবস্থাপনাটা হচ্ছে, এখন একটু ভালো করে খেলো, এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে 3 মাসের জন্য তাহলে আমাদের কি হলো, একটা ডিল হলো। এখন জাফরিনের হঠাৎ করে 2 মাস যাওয়ার পরে, খুব ভালো করে খেয়াল করবে এই জায়গায়, 2 মাস যাওয়ার পরে জাফরিনের হঠাৎ করে টাকার দরকার হলো। কত টাকা? 95,000 টাকা দরকার হলো। এটা ইমার্জেন্সি জাফরিনের কাছে। এখন আমার কাছে তো জাফরিন আসতে হলে 3 মাস পরে আসতে হবে, মাত্র গেল 2 মাস। তখন জাফরিন কি করলো, একটা বাণিজ্যিক ব্যাংকের কাছে গেল। বাণিজ্যিক ব্যাংক মানে যারা মুনাফার উদ্দেশ্যে ব্যবসা করে, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, এগুলো হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক। আর যদি আমি প্রাইভেট বলি, যেমন সিটি ব্যাংক, ঠিক আছে, যেমন হচ্ছে এবি ব্যাংক, যেমন হচ্ছে এনসিসি ব্যাংক, এই টাইপের ব্যাংক, এদের কাছে গেল। এদের কাছে গিয়ে বললো যে আমার কাছে একটা প্রাপ্য বিল আছে, আমি এটা বাট্টা করতে চাই, এটাকে বলা হয় বাট্টাকরণ, বাট্টা করতে চাই, অথবা আমি কি করতে চাই, এটাকে ভাঙাতে চাই। এই ধরনের ওয়ার্ডগুলো এখানে ইউজ করে। এবং কোথায় ভাঙাতে পারবা তুমি? বাণিজ্যিক ব্যাংকের কাছে গিয়ে ভাঙাতে পারবা। বাণিজ্যিক ব্যাংক বললো, ম্যাম আপনার এই বিলটা তো এখনো 1 মাস বাকি আছে, তো 1 মাস আগে আপনি ভাঙাতে চান, ইটস ওকে, আমরা ভাঙাই দিব, কিন্তু ম্যাম আপনি 1 লক্ষ টাকার বিপরীতে শুধুমাত্র 95,000 টাকা পাবেন। কত পাবেন? 95,000 টাকা। তো জাফরিনের দরকারও তো 95,000 টাকা। তাহলে জাফরিন কি করলো, 95,000 টাকা ওই প্রাপ্য বিলটা ব্যাংকে দিয়ে ব্যাংক থেকে 95,000 টাকা নিয়ে চলে আসলো, ঠিক আছে? তাহলে একটু ভালো করে খেয়াল করো, এই যে তাহলে আরো 1 মাস বাকি আছে না, এই 1 মাস যাওয়ার পরে তাহলে কত মাস হলো টোটাল? 3 মাস। এবার 3 মাস শেষ হলো। জাফরিন তাহলে 1 মাস আগে টাকার দরকার, জাফরিন 1 মাস আগে টাকাটা পেয়ে গেল, জাফরিন তার কাজটা সারতে পারলো। আবার ওই 1 মাস ব্যাংক রেখে, ব্যাংক 1 মাস প্রাপ্য বিলটা ধরে রাখলো, 1 মাস পরে ব্যাংক আমার সাথে যোগাযোগ করলো, মানে হচ্ছে যিনি দেনাদার তার সাথে যোগাযোগ করলো যে বিজয় স্যার আপনার নামে এই ধরনের একটা প্রাপ্য বিল আছে, যেটা আমরা জাফরিন থেকে সংগ্রহ করছি, আপনি দয়া করে টাকাটা প্রদান করুন। তখন আমি জাফরিনকে টাকাটা দিব না, আমি ব্যাংকে টাকাটা দিব। কত দিব? 1 লক্ষ টাকা দিব। তাহলে এই জায়গায় টোটাল প্রসেসটা, এই যে জাফরিন মাঝখানে টাইমের আগে জাফরিন ব্যাংকের সাথে একটা ডিল করলো, এটাকে বলা হয় বিল বাট্টাকরণ বা বিল ভাঙানো। এটা তোমরা মনে হয় পড়ছো, এই ধরনের ওয়ার্ডগুলো, বিল বাট্টাকরণ বলা হয় এই প্রসেসটাকে।
এবার আসো স্যার, তাহলে এই জায়গায় কয়টা পক্ষ জড়িত? তিনটা। একটা হচ্ছে আমি, একটা হচ্ছে জাফরিন, আর একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমার লাভ কি হলো? আমার লাভ হলো এই মুহূর্তে আমার টাকা নাই, কিন্তু আমি প্রোডাক্টটা কিনতে পারলাম, প্রোডাক্টগুলো নিয়ে আমি ব্যবসা করতে পারলাম, 3 মাস পরে আমি প্রোডাক্টগুলো বিক্রি করে আমি টাকাটা দিতে পারলাম, এটা হচ্ছে আমার লাভ। জাফরিনের লাভ কি? জাফরিন 2 মাস পরে টাকাটা ইমার্জেন্সি দরকার, জাফরিন সেটা এই বাট্টাকরণ প্রসেসের মাধ্যমে জাফরিন টাকাটা সংগ্রহ করতে পারলো, এটা হচ্ছে জাফরিনের লাভ। ব্যাংকের লাভ কি? ব্যাংক 1 মাস বিলটা ধরে রেখে ব্যাংকের 5,000 টাকা লাভ হয়েছে, কারণ ব্যাংক জাফরিনকে দিছে 95,000 টাকা, কিন্তু ব্যাংক আমার কাছ থেকে পাইছে 1 লক্ষ টাকা। তাহলে 95,000 টাকা ইনভেস্ট করে ব্যাংক 1 মাস পরে 5,000 টাকা প্রফিট গেইন করছে। সো এই তাহলে তো প্রসেসে স্যার জাফরিনের লস হয়েছে না 5,000 টাকা? জাফরিনের লস হয়েছে না, আমি বলি তোমাকে জাফরিনের লস হবে না কেন। জাফরিন হয়তোবা এমন একটা সুযোগ পাইছে যে 2 মাস পরে যাওয়ার পরে জাফরিন হয়তোবা দেখলো যে তার এমন একটা বিজনেস সুযোগ পাইছে যেখানের মধ্যে এই মুহূর্তে 95,000 টাকা সে যদি ইনভেস্ট করতে পারে, সে 7,000 এক মাসে 7,000 টাকা ইনকাম করতে পারবে। তাহলে যদি সে বিলটা বাট্টা না করে তাহলে সে 5,000 টাকা ইনকাম করবে আরো 1 মাস থাকলে, কিন্তু এই জায়গায় বিলটা বাট্টা করলে সে 7,000 টাকা ইনকাম করতে পারতেছে, তাহলে এই জায়গায় জাফরিন হলো 2,000 টাকা এক্সট্রা প্রফিট হলো, তাহলে 3 পক্ষই লাভবান। এই যে টোটাল প্রসেস, এটা হচ্ছে যে আমাদের বিল বাট্টাকরণ বা বিলটা কিভাবে উৎপত্তি হয় এবং কিভাবে শেষ হয়, এই প্রসেসটা টোটাল লাইফ সাইকেলটা তোমাদেরকে বললাম। আশা করি তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো। এগুলো বেসিক স্যার, আমি এখন যেগুলো পড়াচ্ছি এগুলো টোটালি বেসিক। তোমাদেরকে রিকোয়েস্ট করছি ফিনান্স একটা ক্লাসও যদি একদম বিনা প্রয়োজনে একটা ক্লাসও মিস করবা না, ঠিক আছে? কারণ বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে এখন পর্যন্ত তোমরা রেকর্ডিং পাচ্ছ, যদি রেকর্ডিং না পাও তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। হ্যাঁ, আর দেখো এই যে প্রসেসগুলো এগুলো তোমাদেরকে পার্সোনালি বোঝানো খুব টাফ ক্লাস ছাড়া। সো দেখো যেটা বলছিলাম, এখন তোমার কাছে অনেক অ্যামাউন্টের এবং অনেক মেয়াদের তোমার কাছে প্রাপ্য বিল থাকতে পারে। কোন প্রাপ্য বিলটা তুমি আগে বারটা করবা, কোন প্রাপ্য বিলটা পরে বারটা করবা, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে এবং তোমাকে বুঝে সেগুলো বারটা করতে হবে, আর সেটাকেই বলা হয় প্রাপ্য বিল বারটা করো। আমি কি বুঝাতে পারছি? প্রাপ্য বিল বারটাকরণ। জি স্যার। আচ্ছা, তাহলে আমি ইন টোটাল এখানের মধ্যে 3টা সম্পদ যে ব্যবস্থাপনা, এই 3টা সম্পদের ব্যবস্থাপনাই বললাম। তারপর আমি একটু পরে বলছি, কারণ এইখানের মধ্যে একটু কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা আসবে এই টপিকটার মধ্যে। আচ্ছা, গত ক্লাসে যে 2টা পয়েন্ট পড়িয়েছিলাম, একটা হচ্ছে তোমার তহবিল সংগ্রহ আর একটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। ওখানে তো কোনো সমস্যা নাই, আছে? পড়ছো? জি স্যার পড়ছি। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো তাহলে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। আমি একটু পড়ে যাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানের নগদ অর্থ, মজুত পণ্য, প্রাপ্য বিল ইত্যাদির ব্যবস্থাপনাকে বোঝায়। কি পরিমাণ কাঁচামাল ক্রয় প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে, এই সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত বলা হয়। সো পরীক্ষায় আসতে পারে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কি, মানে চলতি সম্পদ কি পরিমাণ বা কিভাবে তুমি ব্যবস্থাপনা করবা, কখন কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবা, সেটা হচ্ছে চলতি বিনিয়োগ সিদ্ধান্ত। দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ রাখা উচিত, সেটাও স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ব্যবসায়ের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনকে স্বল্পমেয়াদী বা চলতি মূলধন বলা হয়। সো পরীক্ষায় আসতে পারে চলতি মূলধন বা স্বল্পমেয়াদী মূলধন কাকে বলে। চলতি মূলধনের উপাদান হচ্ছে চলতি সম্পদ ও চলতি দায়। আমরা কিন্তু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে অনুপাত বিশ্লেষণ যখন করতাম, সেখানে আমরা চলতি মূলধন নামে একটা বিষয় পড়ছিলাম। চলতি মূলধন হচ্ছে বেসিক্যালি চলতি সম্পদ এবং চলতি দায় নিয়ে গঠিত। যার মেয়াদ, চলতি মানে হচ্ছে যার মেয়াদ 1 বছর বা তার কম হয়, এটা আমরা জানি, বা স্বল্প মেয়াদী আর কি। চলতি সম্পত্তি বলতে বুঝাই নগদ তহবিল, মজুত পণ্য, প্রাপ্য বিল বা বিবিধ দেনাদার, ঠিক আছে, ইত্যাদি। তবে পরীক্ষায় কখনো প্রাপ্য বিল আসলে তুমি বলে দিও না বিবিধ দেনাদারকে প্রাপ্য বিল বলে, এটা একদম মানে হচ্ছে যে থার্ড ক্লাস একটা আনসার হবে, ঠিক আছে? এটা কোনো আনসারের পর যেই স্যার পড়ে না। প্রাপ্য বিলের মানে এক লাইনের সংখ্যাটা একটু বললে ভালো হতো। প্রাপ্য বিলটা হচ্ছে আমাদের মানে হচ্ছে যে আমি বলি তোমাকে, সেটা হচ্ছে যে বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের কারণে যে বিলের উৎপত্তি হয় তাকে বলা হয় বিনিময় বিল, ঠিক আছে? আর সেটা পাওনাদারের জন্য হচ্ছে প্রাপ্য বিল। এভাবে লিখতে পারো, এভাবে হলে তাহলে তোমাকে টিচার আর মাইন্ড করবে না, ঠিকঠাক আছে, ওকে? কিন্তু তোমরা হয়তো বা 2-1 জন, যেমন জাফরিন নাকি, হ্যাঁ জাফরিনই তো,
পারফেক্ট আনসারটা বলতে পারছে, কিন্তু কয়েকজনে বললা দেনাদারকে প্রাপ্য বিল বলে। সো এইখানেও কিন্তু লিখছে বা দেনাদার। এই বা দেনাদার মানে কি? বা দেনাদার মানে হচ্ছে আমি তোমাকে বলছিলাম যে যখন জাফরিন আমার কাছ থেকে টাকা পাই তখন আমি দেনাদার, ঠিক আছে? যখন প্রাপ্য বিল হাতে পেয়ে গেল মানে আমি সিগনেচার করে দিলাম, তখন আমি বা প্রাপ্য বিল একই কথা তার জন্য। ওই দৃষ্টিকোণ থেকে হচ্ছে প্রাপ্য বিল বা দেনাদার। এবার আসো আর্থিক ব্যবস্থাপককে, আর্থিক ব্যবস্থাপক মানে হচ্ছে ফাইন্যান্স ম্যানেজার, মানে হচ্ছে তোমরা। ব্যবস্থাপককে এমন ভাবে চলতি সম্পত্তিতে বিনিয়োগ করতে হয় যেন প্রতিষ্ঠানের তারল্য সমস্যায় না পড়ে। চলতি সম্পত্তিতে বিনিয়োগ প্রতিষ্ঠানের মুনাফা লভ্যতা ও তারল্যকে প্রভাবিত করে। যদি পর্যাপ্ত পরিমাণ অর্থ চলতি সম্পত্তিতে বিনিয়োগ করা না হয় তবে পাওনাদারদের পাওনা পরিশোধে প্রতিষ্ঠানটি ব্যর্থ হবে এবং এতে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যেতে পারে। অপরপক্ষে দেউলিয়া তো বুঝো, আগে বলছিলাম এটাকে ইংলিশে বলা হয় ব্যাংকরাফট, বাংলাতে বলা হচ্ছে দেউলিয়া। যখন তুমি তোমার পাওনা পরিশোধে অক্ষম হয়ে যাবে তখন তুমি দেউলিয়া ঘোষিত হতে পারো। অপরপক্ষে চলতি সম্পত্তিতে যদি অধিক পরিমাণ বিনিয়োগ করে বা মূলধন যদি অপব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, মানে হচ্ছে চলতি সম্পদ মানে তারল্যের জন্য তুমি যদি বেশি পরিমাণ টাকা রেখে দাও, গত ক্লাসে যেটা বুঝিয়েছিলাম, তোমার লাগবে যা তুমি যদি তার চেয়ে বেশি রেখে দাও তবে প্রতিষ্ঠান বা ফার্ম মুনাফা অর্জনের সুযোগ হতে বঞ্চিত হবে। কিরকম? কারণ তুমি শুধু শুধু ফেলে রাখছো, তোমার এই পরিমাণ টাকা ভোল্টে দরকার ছিল না, ফেলে রাখছো। তুমি যদি কম টাকা রেখে বাকিটা যদি বিনিয়োগ করতে সেখান থেকে তুমি একটা প্রফিট পেতে, কিন্তু এখন রেখে দেওয়ার কারণে সারাটা দিন বা সারাটা মাস শুধু শুধু টাকাটা পড়ে আসে, এটা তোমার কাজেও লাগে নাই, কোথাও ইনভেস্ট করো নাই। সো এই যে বিষয়গুলো এগুলোকে বলা হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা। সো এরপরে চলে আসি আমরা তহবিল বন্টন বা মুনাফার যে বিষয়টা বলছে সেই বিষয়টা নিয়ে একটু বলি। আমরা এই যে ফিন্যান্সের সংজ্ঞা পড়েছিলাম, ফিন্যান্সের সংজ্ঞার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমাদের দুইটা পাশ, একটা হচ্ছে তহবিল সংগ্রহ আর একটা হচ্ছে তহবিল বন্টন অথবা আমরা তহবিল বিনিয়োগ যেটাকে বলি। তো বেসিক্যালি একটা বিষয় হচ্ছে তহবিল বন্টনের ক্ষেত্রে শুধুমাত্র যে আমরা বিনিয়োগ করব তা না, ওটা হচ্ছে অর্থায়নের ক্ষেত্রের কথা বলছিলাম, কিন্তু এটা হচ্ছে কাজের ক্ষেত্রে বলছি। কাজের ক্ষেত্রে শুধুমাত্র বিনিয়োগ ছাড়াও আবার একটু ভালো করে খেয়াল করো, আমরা জানি যে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে বেসিক্যালি শেয়ার হোল্ডাররা শেয়ারের মাধ্যমে কোম্পানিতে বিনিয়োগ করে এবং সাধারণত ওই বিনিয়োগের বিপরীতে শেয়ার হোল্ডারদেরকে কোম্পানি একটা লভ্যাংশ প্রদান করতে হয়। হচ্ছে সারা বছরে যেই লাভটা হলো সেই লাভ থেকে একটা অংশ বা পুরো অংশ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ হিসেবে প্রদান করতে হয়, ঠিক আছে? এটাও কিন্তু তহবিল বন্টন। বন্টন বলতে কি বোঝায়? খরচ অথবা প্রদান করা, এই জিনিসটাকেই তো বন্টন বলি আমরা। তো বেসিক্যালি এটাও কিন্তু শেয়ার হোল্ডারদেরকে বন্টন করতে হয়। আবার অন্যভাবে থাকতে পারে যে তুমি যাদের কাছ থেকে ঋণ গ্রহণ করছো, আমরা জানি ঋণ পত্রের মাধ্যমে ঋণ গ্রহণ করা যায়। আবার আমরা জানি ঋণপত্র বেসিক্যালি আমরা দুইটা পড়ছি, একটা হচ্ছে বন্ড, একটা হচ্ছে ডিবেঞ্চার। সো এগুলো সম্পর্কে আমরা গত ক্লাসগুলোতে বলেছি। তো এখন যে এই যে তুমি ঋণদাতাদের কাছ থেকে ঋণ গ্রহণ করলা, তারা তো তোমার স্যার মক্ত টাকা দিবে না, তাই না? তো সেই ক্ষেত্রে মক্ত টাকা দিবে না মানে তারা তোমার কাছ থেকে একটা সুদ আশা করে। তাহলে এই যে ঋণদাতাদেরকে সুদ প্রদান করবা, ওটাও কিন্তু তহবিল বন্টনের পর্যায়েই পড়ে। আচ্ছা, ও সরকারকে কর প্রদান করাকে বোঝায়। আবার দেখো এই যে তুমি প্রফিট করলে, আমরা জানি আমরা সরকারি অর্থায়নে করছি যে সরকার বেসিক্যালি কি করে, মানে হচ্ছে ট্যাক্স অথবা ইনকাম ট্যাক্স অথবা ভ্যাট, আমদানি শুল্ক, এই টাইপের বিভিন্ন ধরনের বিষয় আছে যেগুলোর মাধ্যমে টাকা সংগ্রহ করে। তো এই যে তুমি যে ইনকামটা করলো, তোমার বিজনেস যে ইনকামটা করলো, তাহলে ওটার বিপরীতে তোমাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে। তাহলে ওটাও তো একটা কি, মানে হচ্ছে বন্টনের পর্যায়ে পড়ে, মানে হচ্ছে খরচ বা বন্টন, টাকা প্রদান করা। ওগুলো কিন্তু কি আমাদের মানে ফাইন্যান্স ম্যানেজার ডিসিশন মেক করতে হবে, কখন কি করতে হবে, কত টাকা দিতে হবে না দিতে হবে, এগুলো কিন্তু সব ফাইন্যান্স ম্যানেজারের কাজ। ওকে, সো ফাইন্যান্স ম্যানেজার শুধুমাত্র যে বসে বসে ডিসিশন মেক করে তা না, এই ডিসিশনগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। সো দেখো আমরা একটু পড়ি, দেখি কয়েকটা লাইন আমরা একটু পড়ি, বুঝি কিনা। তহবিল বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ ও সরকারকে কর প্রদান করাকে বোঝায়। তহবিল বন্টনের ক্ষেত্রে শেয়ার মালিকদের সন্তুষ্টি, দ্যাট মিনস কত টাকা শেয়ার মালিকদেরকে প্রদান করলে শেয়ার মালিকরা সন্তুষ্ট হবে। আবার পুরোটা দিয়ে দিলে আমি ব্যবসায়ের মধ্যে হয়তো বা টাকা বাড়ানোর দরকার, সেই জন্য রাখাও দরকার।
কত টাকা দিব, কত টাকা রাখবো, এই জিনিসটা তুমি হয়তো দেখতে পারো। কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়। তাই তহবিল বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফা কিভাবে বন্টন করা হবে তা অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কাজ। দ্যাট মিন্স তুমি কোথায় কত টাকা খরচ করবা, কোথায় কত টাকা বন্টন করবা, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই তহবিল বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের বা মালিকদের মধ্যে বন্টন করা হয় তাকে লভ্যাংশ বলা হয়। যেটা দিবা শেয়ার মালিকদেরকে সেটাকে লভ্যাংশ বলা হয়। আর ইংলিশে বলা হয় ডিভিডেন্ড। আচ্ছা, ফাইন্যান্স পড়ছো যেহেতু আমি একটু বলি, কিছু কিছু ওয়ার্ডের ইংরেজি ওয়ার্ড বলে দিব। যেমন আমি তারল্যের ইংরেজি বলে দিচ্ছি লিকুইডিটি, এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? এগুলো দরকার আছে। লভ্যাংশের ইংরেজি নাম হচ্ছে ডিভিডেন্ড, ওকে? এবং যে অংশ কোম্পানির ভবিষ্যৎ বিনিয়োগ বা ব্যবসায় সম্প্রসারণের জন্য রেখে দেয় তাকে সংরক্ষিত মুনাফা বলা হয়, যেটাকে রিটেইন আর্নিংস বলে, ঠিক আছে? আচ্ছা, দেখি এই আজকে ক্লাসে সময় থাকলে এই রিটেন আর্নিংস নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। আচ্ছা, সাধারণত কোম্পানি অর্জিত লাভ বা মুনাফার পুরো অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করে না। ভালো করে খেয়াল করো, যেই অংশটা বন্টন করে সেটা হচ্ছে লভ্যাংশ বলছে, আর যে অংশটা বন্টন করে না সেটাকে রিটেইন আর্নিংস বলছে বা সংরক্ষিত মুনাফা বলছে। আচ্ছা, এগুলো লাইনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিধায় আমি বারবার রিপিট করে বলছি, এগুলো দাগাই রাখবা ভালো করে। আচ্ছা, মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন করা হবে এবং কত অংশ সংরক্ষণ করা হবে তা ঠিক করাকেই লভ্যাংশ নীতি বলে বা ডিভিডেন্ড পলিসি বলে। পরীক্ষায় আসতে পারে হোয়াট ইজ ডিভিডেন্ড পলিসি, মানে হচ্ছে লভ্যাংশ নীতি কাকে বলে। লভ্যাংশ নীতি হচ্ছে তোমার মুনাফা যতটুকু হয়েছে 100%, তার মধ্যে কত অংশ তুমি লভ্যাংশ হিসেবে দিবা আর কত অংশ তুমি রেখে দিবা, রিটেইন আর্নিংস বা সংরক্ষিত মুনাফাতে রাখবা। ওই যে একটা পলিসি বা ডিসিশন, ওটাকে বলা হয় ডিভিডেন্ড ডিসিশন বা ডিভিডেন্ড পলিসি, ঠিক আছে? সো আমি একটু, আমার হাতে এখনো 5 মিনিট সময় আছে, আমি একটু রিটেইন আর্নিংসটা একটু বোঝানোর চেষ্টা করি। এই ক্লাসে আসো, একটু রেসপন্স করো তো। জি স্যার, আছি। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি বুঝলাম না আজকে আমার স্টুডেন্টরা কই গেছে, এরা কি বেড়াইতে গেছে? মানে হচ্ছে 6টা স্টুডেন্ট, বাকিরা কই? হ্যাঁ, মানে আমি বললাম আচ্ছা স্যার, আমি একটা কাজ স্যার করা আগের একটা ক্লাসে তো 9-10 জনের মতো ছিল। হ্যাঁ, তোমাদের ক্লাসে এমনি টোটাল স্টুডেন্ট কতজন? স্যার 13? শুনছি তো 14-15 জন, কিন্তু এর মধ্যে সর্বোচ্চ ক্লাস করছে পরশুদিন নাকি কাল, হ্যাঁ পরশুদিন 12 জন। আচ্ছা আচ্ছা তাও শুধু ইংলিশ ক্লাসে নাকি কোন ক্লাসে, এছাড়া সবসময় 9 কি 10 জনই থাকে রেগুলার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটার জন্য তাহলে ওষুধ লাগবে, কিছু প্যারাসিটামল দিতে হবে, ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা, চলো। আমি লাস্ট ক্লাসে বলছিলাম ক্লাস মিস করলে আমাকে মেসেজ দিতে হবে। আচ্ছা চলো, দেখো যেটা বলছিলাম, আমরা একটু রিটেইন আর্নিংস বা সংরক্ষিত তহবিলটা একটু বুঝি। বেসিক্যালি শেয়ার হোল্ডাররা কোম্পানিতে ইনভেস্ট করবে। হ্যাঁ, তো ইনভেস্ট করবে, এখন ইনভেস্ট করবে কি জন্য? ইনভেস্ট করবে কারণ হচ্ছে যে বছর শেষে কোম্পানির একটা প্রফিট হবে। আমি ধরে নিলাম এই বছর কোম্পানির 100 টাকা প্রফিট হয়েছে, টোটাল 100 টাকা প্রফিট হয়েছে। হ্যাঁ, মানে সকল খরচ বাদ দেওয়ার পরে টোটাল 100 টাকা প্রফিট হয়েছে। একটু ভালো করে খেয়াল করো। এখন এই 100 টাকা সবাইকে দেওয়ার পরে শুধুমাত্র সাধারণ শেয়ার হোল্ডারকে এখনো দেওয়া হয়নি। আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা বন্ড হোল্ডারদেরকে, যারা বন্ড হোল্ডার অথবা আমাদের ঋণদাতা যারা, তাদেরকে আমরা প্রথমে তাদের সুদটা দিয়ে দিব। সকল খরচ বাদ দেওয়ার পরে আমরা যাদের টাকা প্রথমে দিব তারা হচ্ছে বন্ড হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার বা ঋণদাতাদেরকে তাদের যে সুদটা, ওই সুদের পার্সেন্টেজটা তাদেরকে দিয়ে দিব। ভালো করে খেয়াল করো কথাগুলো। এরপরে আমরা যে অ্যামাউন্টটা থাকবে সেটার উপর ট্যাক্স দিব সরকার, যে অ্যামাউন্ট থাকবে সেটার উপর ট্যাক্স দিব। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমার যদি বন্ডটা যদি না দিতাম তাহলে আমার প্রফিটটা আরো বেশি থাকতো। তাহলে আরো প্রফিটটা যদি আরো বেশি থাকতো, ট্যাক্সের পরিমাণ আরো বেশি যেত। কিন্তু আমি ট্যাক্সের আগে বন্ডের সুদটা দিয়ে দেওয়ার কারণে প্রফিটটা কমে গেছে এবং আমাকে ট্যাক্স একটু কম দিতে হচ্ছে। ওই কারণে বন্ড বেসিক্যালি আমাদের ট্যাক্সের পরিমাণে একটু আমাদেরকে সুবিধা দেয়। ওই কারণে তুমি বন্ড থেকে বা ঋণপত্র থেকে যদি বেশি ঋণ নাও তাহলে তাদেরকে আগে একটু বেশি সুদ দিয়ে দিলে তোমার ট্যাক্স কম দিতে হয়। আচ্ছা, এগুলো কিন্তু একদম প্রসেসে আসবে। এরপরে তাহলে ট্যাক্স, এরপরে কে স্যার? এরপরে হচ্ছে আমরা দুই ধরনের শেয়ার হোল্ডার থেকে টাকা নিই, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, একটা হচ্ছে সাধারণ শেয়ার। এগুলো নিয়ে আলোচনা করব।
আমি একটু এখন যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটাতে আসি। তাহলে এই যে এরপরে ট্যাক্স দেওয়ার পরে আমাদেরকে অগ্রাধিকার শেয়ারের ইংরেজি নাম হচ্ছে প্রেফার্ড শেয়ার, ইংরেজি নাম লিখতেছি প্রেফার্ড শেয়ার বা অগ্রাধিকার শেয়ার। ওই অগ্রাধিকার শেয়ারের একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ দিতে হয়, ওই লভ্যাংশটা এর পরে দিতে হবে, ট্যাক্সের পরে অগ্রাধিকার শেয়ারকে টাকা দিতে হবে। এরপরে এসে যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে দিতে হবে কমন শেয়ার হোল্ডার বা সাধারণ শেয়ার হোল্ডার। এবং কমন শেয়ার হোল্ডার হচ্ছে আমাদের ঘরের মানুষ, নিজেদের মানুষ, কোম্পানির জন্য নিজেদের মানুষ। তাহলে দেখো এই প্রেফার শেয়ার হোল্ডার পর্যন্ত টাকা দেওয়ার পরে আমার ধরলাম কমন শেয়ার হোল্ডারদের জন্য 100 টাকা বাকি আছে এখন। আচ্ছা, তাহলে এই টোটাল অংশটা তাহলে এবার 100 টাকাটা কমন শেয়ার হোল্ডার পাবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে কোম্পানি যেটা চিন্তা করতেছে, কোম্পানির যে পরিমাণ মূলধন আছে, ক্যাপিটাল যা আছে, সেটার সাথে কোম্পানি চিন্তা করতেছে আরো 60 টাকা যদি বেশি মূলধন এইবার যোগ করা যায় তাহলে কোম্পানির জন্য একটু ভালো হবে। এখন এই 60 টাকা কোম্পানি দুইভাবে নিতে পারে, একটা হচ্ছে এই 100 টাকা থেকে রেখে দিতে পারে, আর একটা হচ্ছে কোম্পানি ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারে। আমরা জানি আমরা যদি ঘর থেকে যদি টাকা সংগ্রহ, মনে করো তোমার কিছু টাকার দরকার, তুমি যদি তোমার বাবার কাছ থেকে সংগ্রহ করতে পারো, তুমি কি কখনো বন্ধুর কাছে বা তুমি ব্যাংকে যাবা? কখনো যাবা না। বেসিক্যালি ওই জন্য আগে ঘরের মানুষ থেকে যদি সংগ্রহ করা যায় তাহলে আমরা বাইরে যাব না। তাহলে দেখো এখন কোম্পানির তো 60 টাকা দরকার, এখন কোম্পানি এই ধরনের একটা প্রপোজাল দিল সাধারণ শেয়ার হোল্ডারদেরকে, কারণ এই টাকাটা তো সাধারণ শেয়ার হোল্ডারের। তাহলে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে এই ধরনের একটা প্রপোজাল দিল যে স্যারেরা আপনারা তো 100 টাকা পাবেন ভালো কথা, কিন্তু আপনাদেরকে এইবার আমরা 40 টাকা লভ্যাংশ দিতে চাচ্ছি, বাকি 60 টাকাটা আমরা কি করতে চাচ্ছি, আপনাদেরকে না দিয়ে কোম্পানিতে পুনঃবিনিয়োগ করতে চাচ্ছি। ভালো করে কথাটা খেয়াল রাখিও, পুনঃবিনিয়োগ, কোম্পানিতে এই 60 টাকাটা পুনঃবিনিয়োগ করতে চাচ্ছি। এগুলো আপনাদেরই টাকা, ভবিষ্যতে আপনারা পাবেন, কিন্তু হয়তোবা এখন আপনাদেরকে দিলে আপনারা অন্য কোথাও বিনিয়োগ করবেন। যদি আপনাদেরকে এই 60 টাকাটা দিয়ে দিই, তো অন্য কোথাও বিনিয়োগ না করে আপনার ঘরে বিনিয়োগ করেন। ঘর মানে কি? আপনার কোম্পানি, এটা তো আপনারই কোম্পানি। যেহেতু সাধারণ শেয়ার হোল্ডার বেসিক্যালি কোম্পানির মালিক বলা হয় এবং ঘরের মানুষ বলা হয়, বলা হচ্ছে আপনার এবার আপনাকে টোটাল 100 টাকা থেকে 40 টাকা দিচ্ছি, বাকি 60 টাকা কোম্পানি পুনঃবিনিয়োগ করার জন্য রেখে দিচ্ছে। তাহলে দেখো কোম্পানি যদি এই 60 টাকাটা রেখে দিতে পারে, সাধারণ শেয়ার হোল্ডারদেরকে বুঝাই শোনায়, তাহলে কিন্তু তারা আর ব্যাংকে যেতে হচ্ছে না লোনের জন্য। তাহলে এই যে অংশটা 40 টাকাটা যেটা দিচ্ছে সেটাকে বলা হয় লভ্যাংশ অথবা ডিভিডেন্ড। মানে হচ্ছে আমি টোটাল 100% থেকে 40% ডিভিডেন্ড দিচ্ছি, লভ্যাংশ দিচ্ছি। কাদেরকে? সাধারণ শেয়ার হোল্ডারদেরকে। আর যে 60 টাকা এটা পুনঃবিনিয়োগ করার জন্য রেখে দিয়েছি, তাহলে এটাকে বলা হচ্ছে ইংলিশে রিটেইন আর্নিংস। খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, রিটেইন আর্নিংস আমাদের ফিনান্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যেটাকে বাংলাতে বলা হচ্ছে সংরক্ষিত তহবিল। মনে রাখবা, সংরক্ষিত তহবিল, ইংরেজিতে বলা হচ্ছে রিটেইন আর্নিংস। তাহলে রিটেইন আর্নিংস এর যদি সংজ্ঞা বলে তাহলে কি লিখবো? বলা হবে, একটু ভালো করে খেয়াল করো, 100 টাকাটা হচ্ছে টোটাল লভ্যাংশ, টোটাল লভ্যাংশে 60 টাকা দিচ্ছি না, এটাকেই রিটেইন আর্নিংস বলবে। তাহলে সুন্দর করে যদি লিখি বলবো যে লভ্যাংশের যে অংশটুকু সাধারণ শেয়ার হোল্ডারদেরকে প্রদান না করে কোম্পানিতে পুনঃবিনিয়োগ করার জন্য রেখে দেওয়া হয় তাকে সংরক্ষিত তহবিল বলে। গট দ্য পয়েন্ট স্যার? আচ্ছা, যে কোনো সময় কেটে যাবে।